দেখ, আমি তোকে বলছি, যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। আমাদের মধ্যে কোনো কিছুই নেই। এখন শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে তুই ওকে বিয়ে করবি না, ওর লাইফটা নষ্ট হতে দিবি? তোর এত দরদ থাকলে তুই বিয়ে কর, নাকি তুই শুধু অন্যর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করতে পারিস, বিয়ের সময় আসলে পিছিয়ে যাস? কি বলছিস, ভেবে বলছিস? দেখ আশিক, তোদেরকে নিয়ে ভাববার মতো সময় আমার নেই। তোরা যা ইচ্ছা তাই কর। তবে মীরার কোনো কিছুতে আমি আর নেই। ওর মতো বাজে সস্তা মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। শুভ ঘটাং করে ফোনটা কেটে দিল। আশিক ফোন হাতে কিছুক্ষণ ওইভাবেই বসে রইল। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আরিফ সাহেবের চেম্বারের দরজা বন্ধ, যার অর্থ ভিতরে গুরুত্বপূর্ণ মিটিং চলছে। বাইরে একটা ছোট অফিস ঘরের মতন আছে। রফিক চাচা সেখানে বসেন। রফিক বিবিধ দায়িত্ব পালন করলেও কাগজে কলমে সে আরিফ সাহেবের ম্যানেজার। আশিক কাছে এসে বলল, আমার একটু বাবার সঙ্গে কথা আছে। স্যারের মিটিং চলতেছে, ঘন্টা খানেক লাগবে আরো। আমার এখনই কথা বলতে হবে, আমি ভেতরে ঢুকছি। রফিক বাধা দেওয়ার সুযোগ পেল না। তার আগেই আশিক ঘরের ভিতরে ঢুকে পড়ল। দরজার উল্টো দিকেই আরিফ সাহেব বসে আছেন। তার সামনে আরো 4 জনকে বসে থাকতে দেখা যাচ্ছে। আশিক তাদের মুখ দেখতে পাচ্ছে না, তবে আরিফ সাহেবকে দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। আমি মিটিং শেষ করে তোমার সঙ্গে কথা বলছি। আমাকে এখনই বলতে হবে। আরিফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলো। একটু বাইরে আসলে ভালো হয়। এবার উনি যথেষ্টই বিরক্ত হলেন। যা বলার এখানেই বলো। আমি বিয়ে করতে চাই। ঘরে মৃদু হাসির গুঞ্জন শোনা গেল। আরিফ সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি এখনই আসছি। বাইরে বেরিয়ে এসে উনি রুষ্ট গলায় বললেন, তুমি তো এমন ভাব করছো যেন বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। এই কথাটা মিটিং শেষ হওয়ার পরেও বলতে পারতে না? খানিকটা সেরকমই, আমাদের এখনই রওনা দিতে হবে, তা না হলে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। কার? মীরার। মীরা মানে ওই মেয়েটা? জি। কিন্তু তুমি তো বলেছিলে। বাকি কথা যেতে যেতে বলি। আরিফ সাহেব জবাব দিলেন না। বিরক্ত মুখে চেম্বারে ঢুকে গেলেন। মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে এসে বললেন, রফিক, গাড়ির ব্যবস্থা করো, আমরা আধ ঘন্টার মধ্যেই বের হব। এজাজুল ইসলামের বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। উনি বুকের বাপাসটা চেপে ধরে বৈঠকখানার জানালাটা খুলে দিলেন। মনে হচ্ছে ঘরের মধ্যে বাতাস কম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরনো দিনের কাঠের পাল্লা ক্যাচ ক্যাচ শব্দ করলো খুলতে। জানালার কপাটের একটা পাশ ভেঙে গেছে, সারানো হয়নি। এই বাড়ি বহু দিনের পুরনো, ওনার বাবা করেছিলেন। বাবার কাঠের ব্যবসা ছিল। মনে পড়ে তখন ওরা খুব ছোট, 2 ভাই আর মা বাবা এই বাড়িতে এসে উঠেছিলেন। একটা মাত্র টিনের ঘর ছিল, দাওয়ার একপাশে এক চিলতে রান্নাঘর। অনেকখানি দূরে যেতে হতো প্রাকৃতিক কার্য সারতে। ছোটবেলায় ভয় করত ভীষণ। 2 ভাই একসঙ্গে যেত। সে সময় টাকা পয়সার খুব টানাটানি ছিল। বাবা 2 ভাইকে মক্তবে ভর্তি করেছিলেন। সেখান থেকে স্কুল শেষ করেছেন এজাজ সাহেব। তার ধর্মচর্চার শুরু সেই ছেলেবেলা থেকেই। ওনার সঙ্গে যারা পড়তো সকলেই খুব বিরক্তি নিয়ে পরীক্ষা পাশ করার জন্য পড়তো, কিন্তু কেন যেন ধর্মের প্রতি তার একটা অগাধ টান ছিল ছেলেবেলা থেকেই। কলেজে ওঠার পর তিনি আরো গভীরে গেলেন। পাঠ্য বইয়ের বাইরেও আরো অনেক ধর্মীয় বই পড়তে আরম্ভ করলেন। খুব ইচ্ছে ছিল কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। কলেজ পাশ করার পরপরই বাবা মারা গেলেন। সে সময় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হলেও ব্যবসার অবস্থা খুব ভালো ছিল না। বাবা মারা যাবার পর তাকে ব্যবসার দায়িত্ব নিতে হয়েছে, আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা হয়ে ওঠেনি। তবে তিনি পড়তে ভালোবাসেন, বিশেষত ধর্মীয় বই। এই বিষয়ে তার অগাধ জ্ঞান। তবু প্রতিদিন মনে হয় কিছুই শিখে উঠতে পারেননি এবং জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর যতটুকু বা শিখেছেন তার কণা মাত্র এই জীবনে আমল করতে পারেননি। এই আফসোস তার আমৃত্যু থাকবে। এজাজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভোরের নরম বাতাসে তার বুকের ব্যথা স্তিমিত হয়ে আসছে। আজ নিজেকে ভীষণ নিঃসঙ্গ অনুভব করছেন। আশেপাশের লোকজন বিভিন্ন সমস্যায় তার কাছে আসে, পরামর্শ চায়, কিন্তু তিনি নিজের সমস্যা নিয়ে কারো কাছে যেতে পারেন না। কেমন সংকোচ লাগে।
ছোট ভাইয়ের অভাবটা আজ বড় বেশি করে অনুভব করছেন। মফিজ বেঁচে থাকলে আজ তার সঙ্গে একটু পরামর্শ করা যেত। এজাজ সাহেব বরাবরই শেষ রাতের দিকে ঘুম থেকে ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন অনেকক্ষণ। তারপর ফজরের আজান দিলে নামাজ পড়তে বের হন। নামাজ শেষ করে প্রাতঃভ্রমণে যান। দিনের এই সময়টা ওনার সবচাইতে প্রিয়। সে সময় ভোরের আলো ফুটে উঠতে শুরু করে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পরিচিত বিভিন্ন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়। ওনারা নানান কথা জিজ্ঞেস করেন, অনেকে পাশাপাশি হাঁটেনও। গল্প করতে করতে সময় কেটে যায়। তারপর বাড়ি ফিরে সবার সঙ্গে প্রাতরাশ সেরে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। হাঁটতে হাঁটতে পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর ভদ্রলোক আফসোসের স্বরে বললেন, আপনার ভাতিজিকে ঢাকায় পাঠায় বোধহয় করেন নাই চাচা? কেন, কি হয়েছে? আমার ছেলেও তো ঢাকা ভার্সিটিতে পড়ে। ছিল ফেসবুকে নাকি কি সব দেখছে। কি দেখেছে? সে আমি আপনাকে বলতে চাই না, আপনি সম্মানীয় মানুষ, মনে হইল আপনাকে জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এজাজ সাহেব চিন্তিত মুখে বাড়ি ফিরে এলেন এবং তার পরপরই টেলিফোনটা এলো। যে টেলিফোন করেছে সে তার নিজের নাম বলেনি, কিন্তু ঘটনা যা বলেছে তাতে এজাজ সাহেবের পায়ের তলার মাটি সরে গেছে। মীরাকে নাকি একটা অফিস রুমে কিছু লোক একটা ছেলের সঙ্গে উদ্ধার করেছে। জানা গেছে সেই অফিসে মীরা প্রায়ই রাত্রি যাপন করে। এখানে কোনো আর্থিক ব্যাপার জড়িত আছে কিনা তার জানা নেই, তবে সম্পর্কটা বহুদিন ধরেই চলছে। এজাজ সাহেবের স্ত্রী চা নিয়ে এসেছেন। স্বামীকে এভাবে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন। সাধারণত এই সময় তিনি ব্যস্ত সমস্ত হয়ে তৈরি হতে থাকেন, চা পান করেন আরো আগেই। আজ নিয়ে আসতে দেরি হয়ে গেছে। উনি সৌরভের ব্যাপারে কিছু কথা বলবেন বলে তৈরি হয়ে এসেছিলেন, কিন্তু স্বামীকে দেখে থমকে গেলেন। এজাজ সাহেব চা নিলেন না। স্ত্রীকে বললেন উনি বেরিয়ে যাচ্ছেন, সৌরভকে পরে পাঠিয়ে দিতে। ওনার মুখভঙ্গি দেখে নাসিমা আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। এজাজ সাহেব দোকানে ঢুকেই মীরাকে ফোন করলেন। ভাতিজিকে তিনি অত্যাধিক স্নেহ করেন। তার নিজের কোনো মেয়ে নেই, বিয়ের বহু বছর পর্যন্ত সন্তান হয়নি। শেষ বয়সে এসে সৌরভের জন্ম হয়, তবে আল্লাহ পাক তার সেই অভাব রাখেননি। ভাইয়ের 3 মেয়েকে তিনি নিজ সন্তানের অধিক স্নেহ করেন। তারাও বড় চাচা বলতে অন্তপ্রাণ, তবে সবার মধ্যে ওনার সবচেয়ে প্রিয় মীরা। আজ মীরার ব্যাপারে এমন একটা কথা শুনে উনি অত্যন্ত কষ্ট পেয়েছেন, তবে উনি নিশ্চিত কোথাও একটা ভুল হয়েছে। মীরা এমন কিছু করতেই পারে না। মীরাকে উনি যতটা ভালোবাসেন তার থেকেও বেশি বিশ্বাস করেন। সকাল থেকেই মীরার মন অসম্ভব খারাপ ছিল। সেদিন আশিক ওকে পৌঁছে দেবার পর সারাদিন ঝিম মেরে পড়েছিল। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল প্রায় পুরো দিন। মোবাইলে চার্জ দিতেও মনে ছিল না। রাতে মোবাইলে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিল আবার। পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, তাই ক্লাস মিস না করে পরদিন চলে গেল ক্যাম্পাসে। ক্লাসে ঢোকার পর থেকে বুঝতে পারছিল কিছু একটা যেন স্বাভাবিক নেই। পরবর্তীতে সেই অস্বাভাবিকত্ব ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ক্লাসমেট, সিনিয়র, এমনকি জুনিয়ররা পর্যন্ত কথা শোনাতে ছাড়ল না। মীরার যখন প্রায় নাজেহাল অবস্থা, তখন টুম্পা ওকে হাত ধরে নিয়ে গাড়ির ভিতর ঢুকে পড়ল। গাড়ি চলতে শুরু করলে মীরা কান্নায় ভেঙে পড়েছিল। টুম্পা ওকে নিজের বাসায় নিয়ে গিয়েছিল। অনেকটা সময় লেগেছে ওর স্বাভাবিক হতে। সবটা শুনে টুম্পা বলেছিল নিশ্চয়ই এতে কোনো ঝামেলা আছে। বিকেল নাগাদ টুম্পা ওকে হলে পৌঁছে দেয়। মীরার খুব অসহায় লাগছিল। টুম্পাকে অনুরোধ করেছিল ওর গয়নার অর্ডারগুলো যেন পৌঁছে দেয়। ওর হাতে সব গয়নার সেটগুলো বুঝিয়েও দিয়েছে সেদিন। তারপর থেকেই খুব ইচ্ছে করছিল বাড়ি যেতে। পরদিন চাচার ফোনটা পেয়ে তাই খুব খুশি হয়েছিল ও। তবে বড় চাচার কণ্ঠস্বর শুনে কেমন একটা লাগলো মীরার। চাচা বিশেষ কিছু বলেননি, শুধু বলেছেন যেন আজই চলে আসেন। মীরা বাস থেকে নামলো দুপুর নাগাদ। তারপর রিক্সা নিয়ে যখন বাড়িতে পৌঁছলো তখন বেলা 3টার বেশি বাজে। বাড়ি ঢুকে কাউকে দেখতে পেল না।
ওদের এই বাড়িটা দোতলা, একতলায় বৈঠকখানা, খাবার ঘর, রান্নাঘর, নামাজের ঘর, ওপর তলায় দুই পাশে শোবার ঘর। সাধারণত এক পাশে মীরারা থাকতো আর অন্য পাশে বড় চাচারা। মীরা রান্নাঘরে ওকে দিল। মা ওকে দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। মায়ের খুশি দেখে মীরা একটু নিশ্চিন্ত হলো, তার মানে সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু যখন স্নান সেরে খেতে বসলো, খাবার আর ওর গলা দিয়ে নামলো না। হালিমা জানালো সৌরভের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং আজকে সন্ধ্যের পরে বিয়ে পড়ানো হবে। মীরা জানতে চেয়েছিল কেন, হঠাৎ করে কি এমন হয়ে গেল। হালিমা জবাব দেননি, শুধু জানিয়েছেন এটা বড় চাচার সিদ্ধান্ত। মীরা ঠিক করলো বড় চাচার সঙ্গে কথা বলবে। কিন্তু আসরের পরেও বড় চাচা ফিরলেন না, বরং মীরাকে বলা হলো বাইরের কিছু লোকজন আসবে, ও যেন উপরের ঘরে চলে যায়। মীরার একবার মনে হলো বড় চাচির সঙ্গে কথা বললে হয়। মীরা গুটিসুটি পায়ে বড় চাচির ঘরের দিকে এগিয়ে গেল। ভেজানো দরজায় হাত রাখার আগেই টের পেল ভিতরে কথোপকথন চলছে। মীরা আশ্চর্য হয়ে গেল, সৌরভ ভাই ভিতরেই আছে। কি অদ্ভুত, এতক্ষণ টের পায়নি যে সৌরভ ভাই বাড়িতে। মীরা সাহস করে দরজা ঠেলে ঢুকে পড়ল। বড় চাচি ওকে দেখে বাঁকা গলায় বললেন, এই যে এসে গেছে নবাবজাদি, নিজে নষ্টামি করে আসে আর আমার ছেলের ঘাড়ে চাপে। সৌরভ হালকা প্রতিবাদ করে বলল। মা থামো তো, মীরায়। মীরা একটু থমকালো, তবে এবারও গোটা ব্যাপারটা বুঝতে পারল। নিশ্চয়ই ওর সমস্ত খবর এখানেও চলে এসেছে, তাই বাড়ির মান সম্মান বাঁচাতে বড় চাচা এই সিদ্ধান্ত নিয়েছেন। মীরা নির্বিকার গলায় বলল, সৌরভ ভাই, তুমি পালিয়ে যাও, আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। তুই এটা কি বলছিস মীরা? বাবার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? বড় চাচি খেকিয়ে উঠে বলল, কেন, ভুল কি বলেছে? ওর নষ্টামের জন্য তুই কেন মাসুল দিতে যাবি? তুই তোর নিজেরটা বুঝ। মীরা একটু ম্লান হাসলো। ও উপকার করার চেষ্টা করছে, অথচ বড় চাচি কথা শোনাতে ছাড়ছে না। মীরা বলল, এদিকটা আমি সামলে নেব, তুমি যাও, আজকেই রত্নাকে বিয়ে করে ফেলো। আর তোর কি হবে? কিছু হবে না, আমি এখানেই থাকবো। আমরা সবাই মিলে চাচাকে ম্যানেজ করে নিব। বড় চাচি, আপনি ওর ব্যাগটা একটু গুছিয়ে দিন। নাসিমা এক মুহূর্ত সময় নিলেন না, ঝটপট সৌরভকে একটা ব্যাগ গুছিয়ে দিলেন। জামা কাপড়, কিছু টাকা পয়সা, বিয়ের জন্য কেনা কয়েকটা নতুন শাড়ি, সবই দিলেন ব্যাগে। তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে পড়লেন, আমি তো থাকতে পারতেছি না, বিয়ের পর ছবি পাঠাবি। সৌরভ পিছনের দরজা দিয়ে পেরিয়ে গেল। যাওয়ার আগে একবার বলে গেল, থ্যাংক ইউ মীরা। নাসিমা ছেলেকে বিদায় দিয়ে ফিরে এসে আবার স্বরূপ ধারণ করলেন। খেকিয়ে উঠে বললেন, তুই এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? নিজের ঘরে যা। মীরা ধীর পায়ে এগিয়ে গেল। প্রচন্ড মাথা ধরেছে, এক কাপ চা খেতে পারলে ভালো লাগতো। চায়ের সঙ্গে মুড়ি মাখানো, ঠিকমতো ভাত খেতে পারেনি তখন। খিদেটা আবার পেটের মধ্যে জানান দিচ্ছে। নিচে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, কেউ বোধ হয় এসেছে। দেখতে ইচ্ছে করছে না। মীরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরিফ সাহেবের সামনে যে ভদ্রলোক বসে আছেন তাকে দেখলে মনের মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ জাগে। হালকা পাতলা গরম, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি। গৌরবর্ণ ভদ্রলোকটিকে দেখলেই বোঝা যায় এককালে যথেষ্টই সুদর্শন ছিলেন, তবে তার বাহ্যিক সৌন্দর্যকে ছাপিয়ে এক ধরনের আত্মিক সৌন্দর্য চোখে পড়ে। ইনি মীরার বড় চাচা। আসার পরে যথেষ্ট সমাদর করেই ভিতরে নিয়ে বসানো হয়েছে তাদেরকে। আরিফ সাহেব একটু আলাদা করে কথা বলতে চেয়েছেন। আশিকার রফিক বাইরের ঘরে বসে আছে। আরিফ সাহেব টেলিফোনে জানিয়েছিলেন যে ওনারা আসছেন। এখানে আসার পর উনি সমস্ত ঘটনা এজাজ সাহেবকে বিস্তারিত বুঝিয়ে বলেছেন। জানিয়েছেন যে কর্মসূত্রে ওনার কিছু লোকের সঙ্গে শত্রুতা রয়েছে, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজটা করেছে। মীরার ওখানে আটকে যাওয়াটা একটা নিছক দুর্ঘটনা, বই আর কিচ্ছু নয়। যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন মীরাকে এভাবে হেনস্থা হতে হয়েছে বলে। ভদ্রলোকের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি নিশ্চিন্ত হয়েছেন। হয়তো সকাল থেকে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আরিফ সাহেব দীর্ঘদিন যাবৎ নানান ধরনের মানুষ নিয়ে কাজ করেছেন।
সৎ অসৎ বোকা বুদ্ধিমান ছদ্মবেশী ভালো মানুষ সব ধরনের লোকই তার চেনা। উপরন্তু তিনি দীর্ঘদিন অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। মানুষের মেজাজ মর্জি বুঝে তাকে চলতে হয়েছে। তাই কারো মুখভঙ্গি দেখে আঁচ করে ফেলতে পারেন কার মাথায় কি চলছে। সেদিক দিয়ে বলতে গেলে অবশ্য এজাজ সাহেব খোলা বইয়ের বোতল। ভদ্রলোককে খুব ভালো লেগে গেল আরিফ সাহেবের। এরকম একটা পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে পারলে মন্দ হবে না। তবে মেয়েটাকে নিয়ে তিনি একটু চিন্তার মধ্যে আছেন। যত দূর শুনেছেন মেয়েটার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল। এই সব ঘটনার কারণে সেটা নষ্ট হয়েছে। সেক্ষেত্রে মেয়েটার পক্ষে মেনে নেওয়া একটু কষ্টকর হবে। ওনার নিজেরও কি হয়নি? আর তার মাসুল দিতে হয়েছিল আশিয়াকে। উনি মনে প্রাণে চান তার ছেলের জীবনটা যেন ওর মায়ের মতন না হয়। এজাজ সাহেব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ভিতরে চলে গেলেন। আরিফ সাহেব মনে মনে গুছিয়ে নিচ্ছেন কিভাবে বিয়ের কথাটা বলা যায়। উনি যথেষ্ট পাকপটু মানুষ, তবুও ভীষণ নার্ভাস লাগছে। হয়তো ছেলের প্রতি অত্যাধিক ভালোবাসা তাকে দুর্বল করে দিয়েছে। মেজাজ সাহেব যতটা নিশ্চিন্ত ভাব নিয়ে ভিতরে গিয়েছিলেন তারও চেয়েও বেশি অন্ধকার ও চিন্তিত মুখ নিয়ে ফেরত এলেন। অস্বস্তি নিয়ে বললেন, ভাই সাহেব, আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, একটু খাওয়া দাওয়া করেন। বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? জি না, তেমন কিছু না। আমাকে বলতে পারেন। একটু পারিবারিক সমস্যা হয়েছে, এই আর কি। আমি দেখছি, আপনারা চিন্তা করবেন না। বৈঠকখানায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরিফ সাহেব ছেলে এবং রফিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এজাজ সাহেবকে যথেষ্ট অন্যমনস্ক মনে হচ্ছে, যদিও ভীষণ আন্তরিকতার সঙ্গে খাওয়া দাওয়া পরিবেশন করছেন। তবু কেন যেন মনে হচ্ছে উনি নিচের মধ্যে নেই। আশিকদের সঙ্গে খেতেও বসলেন না। খাওয়া দাওয়ার পর আরিফ সাহেব আশিক আর রফিককে গাড়ি করে কিছু কিনতে পাঠালেন। ওদের সঙ্গে মামুনও এসেছে, এই মুহূর্তে ওর বাড়িতে আছে। ফেরার সময় তাকেও নিয়ে আসতে বললেন। সবাই চলে গেলে আরিফ সাহেব এজাজুল ইসলামকে ডেকে বললেন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল ভাই, যদি একটু সময় দিতেন। এজাজ সাহেব বসলেন, কোনো রকম ভূমিকা না করেই বললেন, ভাই সাহেব, আমার বাড়িতে একটু ঝামেলা চলছে। যে আমি জানি। আপনি জানেন? এজাজ সাহেব বিস্মিত হয়ে বললেন, জি, সে বিষয়ে একটু কথা বলতে চাই। জি বলুন। আমি আমার ছেলের সঙ্গে আপনার ভাতিজির বিয়ে দিতে চাই। জি, কিন্তু ওর বিয়ে তো ঠিক হয়ে গেছে। দেখেন ভাই, আপনার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, শুধুমাত্র এই ঘটনাটা ঘটার কারণে আপনি এই সিদ্ধান্তটা নিলেন। এটা ওদের দুজনের কারোর জন্যই ভালো হবে না। কিন্তু আপনার ছেলে? ওর বিয়েতে মত আছে, ও নিজে থেকে বিয়ে করতে চাইছে। এজাজ সাহেব একটু অস্বস্তি নিয়ে বললেন, দেখেন ভাই সাহেব, আমরা অত্যন্ত সাধারণ পরিবারের মানুষ। মীরাকে আমি নিজের মেয়ের মতো স্নেহ করি। আপনার ছেলের ব্যাপার তো আমি কিছুই জানি না। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, নিজের ছেলে বলে বলছি না। আশিক অত্যন্ত সৎ এবং ভালো মনের ছেলে। ও এখনো পাশ করেনি, কিন্তু একটা ব্যবসা শুরু করেছে। কাজেই আর্থিক দিক দিয়েও। ভাই সাহেব, আমি আর্থিক দিকের কথা ভাবছি না। আমি চাই মীরার একটা ধার্মিক ছেলের সঙ্গে বিয়ে হোক। আপনার ছেলে কি নামাজ পড়ে? আরিফ সাহেব অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আশিয়া বেঁচে থাকতে আশিক নিয়মিত নামাজ পড়ত, বরং উনি নিজেই ধর্মের ব্যাপারে উদাসীন ছিলেন। আশিয়ার সবকিছু ওনার কাছে বাড়াবাড়ি মনে হতো। মা মারা যাবার পর ছেলেটা কেমন যেন উদাসীন হয়ে গেল, ধর্ম কর্ম ছেড়ে দিল। এমনকি মায়ের কবর জিয়ারত করতেও চায় না, বরং আজকাল উনি নিজেই ধর্মের ব্যাপারে ঝুঁকেছেন। যদিও সেটাকে সঠিক ধর্ম পালন বলা ঠিক হবে না। প্রতি শুক্রবার মসজিদে যান, রমজান মাসে রোজা রাখেন, অতটুকুই। আশিক অবশ্য ততটুকুও করে না। এজাজ সাহেব আবারও বললেন, রিজিকের মালিক আল্লাহ। আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না। আমি চাই মীরা মায়ের এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হোক যে হালাল উপার্জন করবে, নিয়মিত নামাজ কালাম করবে। আরিফ সাহেব ভাবনায় পড়ে গেলেন। তার উপার্জন হালাল কিনা এভাবে কখনো ভেবে দেখা হয়নি। পেশাগত কারণে তাকে অজস্র মিথ্যা কথা বলতে হয়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণ করতে হয়। তবে তিনি কখনো নিরপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারে উৎসাহ দেননি, কিংবা অপরাধীকে মুক্ত করার জন্য লড়াই করেননি। আরিফ সাহেবের চিন্তিত মুখ দেখে এনজাজুল ইসলামের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। উনি বললেন, কি হলো ভাই সাহেব, চিন্তায় পড়ে গেলেন?
এবার আরিফ সাহেব বিচক্ষণতার পরিচয় দিলেন, মৃদু হেসে বললেন, ভাই সাহেব, মা মরা ছেলে তো, বিয়ে হয়ে গেলে নামাজ কালাম করবে ইনশাল্লাহ। আর যদি তার পেশার কথা বলেন, তাহলে ও একটা ব্যবসা শুরু করেছে। ব্যবসা করা তো হালাল, আমাদের নবীজিও ব্যবসা করতেন। আপনি চাইলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার ছেলের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো আপত্তি নেই? আপনার ভাতিজির সঙ্গে কথা বলবেন না? তার প্রয়োজন পড়বে না। মীরা আমার কোনো কথা ফেলবে না। মীরা কথা মুড়ি দিয়ে শুয়েছিল। দরজা ধাক্কানোর শব্দে উঠে চোখ মুছে দরজা খুলল। বাইরে এজাজ সাহেব দাঁড়িয়ে আছেন। উনি কোনো ভূমিকা না করেই বললেন, আমি সুমনাকে পাঠাচ্ছি, তুমি তৈরি হয়ে নাও মীরা, বাদ মাগরিব তোমার বিয়ে। মীরা চমকে উঠল। তার মানে কি এরা সৌরভ ভাইকে কোনোখান থেকে ধরে নিয়ে এসেছে? তবে কি বড় চাচা জেনে গেছে যে ওই সৌরভকে পালতে বলেছিল? চাচাকে আর কোনো কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না মীরার। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হালিমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোথাকার কোন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে। ওনার মতো কেউ জানতেও চাইল না। যা ইচ্ছে তাই করুক, উনি আর এসবের মধ্যে থাকতে চান না। মেঝো মেয়েকে মীরার কাছে পাঠিয়ে দিয়ে উনি রান্নার তদারকিতে চলে গেলেন। সুমনা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পড়াশোনার বাইরে ওর তেমন কোনো কিছুতেই বিশেষ আগ্রহ নেই। ওর উপর দায়িত্ব পড়েছে মীরাকে বউ সাজানোর। বউ সাজানো দূরে থাক, সুমনা শাড়ি পর্যন্ত পরাতে জানে না। সবসময় মীরাই ওকে সাজিয়ে দিত, শাড়ি পরিয়ে দিত কোনো অনুষ্ঠান থাকলে। যেহেতু সৌরভের সঙ্গে বিয়ের সবকিছু ঠিকঠাক ছিল, কাজেই বাদবাকি প্রস্তুতি সব ঠিকই আছে, শুধু পাত্র বদল হয়েছে। নিচে রান্না বান্নার আয়োজন চলছে। কাজী সাহেবও চলে এসেছেন। মীরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, সৌরভ ভাইকে কি ওরা ধরে নিয়ে এসছে? না, তাহলে কার সঙ্গে বিয়ে হচ্ছে আমার? ঢাকা থেকে গাড়ি করে এসেছে। কে দেখেছিস তুই? 3 জন এসেছে। মীরা বিরক্ত কণ্ঠে বলল, 3 জনের সঙ্গে তো আর বিয়ে হচ্ছে না। না, তা কি করে হবে? মীরার ইচ্ছে হলে সুমনাকে টেনে একটা চর বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সংযত করে বলল, তাহলে কার সঙ্গে বিয়ে হচ্ছে তুই দেখেছিস? হ্যাঁ। পরিচিত কেউ? দেখতে কেমন? চিনি না, কিন্তু দেখতে সুন্দর। সুন্দর মানে কি? লম্বা, শ্যামলা, কোকড়ানো চুল। এখানে সুন্দরের কি আছে? খুব ম্যানলি দেখতে। ও বাবা, তুই দেখি আবার আজকাল ম্যানলিও বুঝিস। সুমনা জবাব দিল না। ছেলের নাম জানিস? জানি, চাচা কাজী সাহেবকে বলেছিলেন, তখন শুনেছি। একটা কথার সহজ উত্তর দিতে পারিস না তুই? আমি আবার কি বললাম? ছেলের নাম কি? আশিকুজ্জামান। মীরা হতভম্ব হয়ে গেল। আশিকুজ্জামান মানে আশিক ভাই? আশিক ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হবে? উনি এখানে কি করে এলেন? মীরা মোবাইল বের করে সুমনাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, একই সে? হ্যাঁ, ইনিই তো। তুমি চেনো? মীরা জবাব দিল না। তবে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ হলে হয়তো ও এতটা নিশ্চিন্ত বোধ করতো না। এই মুহূর্তেও বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সকালে শুভর সঙ্গে ওর কথা হয়েছে। শুভ ওর সঙ্গে যে ব্যবহার করেছে তাতে অন্তত বিয়ের কথা বলার মতন রুচি ওর হয়নি। আর সবার মতো শুভ ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। সবার মতো সেও বিশ্বাস করেছে ওর আর আশিকের মধ্যে কোনো কিছু চলছে, এবং এই কারণেই ও শুভকে বিয়ের জন্য মানা করে দিয়েছিল। মীরা ঠিক করেছিল মরে গেলেও শুভকে বিয়ের কথা বলবে না। কিন্তু বিকেলে যখন মা সৌরভের সঙ্গে বিয়ের কথা বললেন, তখন মীরা ওর সমস্ত আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে শুভকে ফোন করেছিল। নিজের জন্যে নয়, সৌরভের জন্য। মীরা জানে সৌরভ মরে গেলেও বড় চাচার মুখের উপরে কথা বলবে না, কিন্তু সারা জীবন কষ্ট পাবে। মীরা নিজেও কি কষ্ট কম পাবে? সৌরভকে বিয়ে করার কথাও ভাবতেও পারে না। এমন নয় যে শুভর জন্য ওর খুব কষ্ট হচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে শুভর আচরণগুলো ওকে অবাক করেনি। তবে সৌরভের সঙ্গে বিয়ের কথা শুনে ও এতটা কুৎসিত আচরণ করবে এটা আশা করেনি মীরা। শুভ বলেছে ও এরকম ছেলেই ডিজার্ভ করে। শুভকে বিয়ে করার কোনো যোগ্যতা ওর নেই, আর আশিক শুধু ওকে নিয়ে ফুর্তি করবে, বিয়ে কোনোদিন করতে আসবে না। আর সেই আশিক ভাই এখন ওকে বিয়ে করতে এলেন। কি অদ্ভুত!
এই মুহূর্তে পৃথিবীর অন্য কোনো ছেলে হলে মীরা হয়তো বিয়ের জন্য রাজি হতো না, কিন্তু আশিক নিশ্চয়ই ওর অবস্থাটা বুঝতে পারবে। ও তো সবই জানে, তারপরও কেন বিয়ে করতে চাইছে? অপরাধবোধ থেকে? মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে সুমনাকে বলল, বাইরে যা। কেন? তোমার কোনো সাহায্য লাগবে না? কি সাহায্য করবি তুই? এমনি একটু কুচিটা ধরে দিলাম। দরকার নেই। তবু একটু থাকি, একটু পর তো চলেই যাবে। সুমনার গলা ধরে এলো। আচ্ছা থাক। মীরা বেশি সময় নিল না তৈরি হতে। মাগরিবের নামাজের পর ওকে নিচে নিয়ে যাওয়া হলো। সেখানেই বিয়ে পড়ানো হবে। হালিমা বেগমের চাইতে নাসিমাকে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেল। মীরা স্বাভাবিকভাবেই সই করলো, কারো দিকে তাকালো না। কবুল বলার সময় একবারের জন্যেও ওর গলা কাঁপলো না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে বেশি সময় লাগলো না। এজাজ সাহেব খুব করে চাইছিলেন আজকের রাতটা যেন সবাই এখানেই থেকে যায়, কিন্তু আরিফ সাহেব রাজি হলেন না। অনেকটা পথ যেতে হবে। উনি বললেন, মেয়েটাকে বাড়িতে একা রেখে এসেছি, তা না হলে নিশ্চয়ই থাকতাম। বিদায়ের সময় মীরা একটুও কাঁদল না। ঢাকা থেকে আসার সময় যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটাই গাড়িতে তুলে দেওয়া হলো। রফিক আরেকটা গাড়ি নিয়ে এসেছে। মারুফ, রফিক আর আরিফ সাহেব ওই গাড়িতেই যাচ্ছেন। আশিক আর মীরা অন্যটাতে। পুরোটা পথ মীরা একটা ঘোরের মধ্যে রইল। একবারও চোখ তুলে তাকালো না, একটা কথাও বলল না। শেষের দিকে একটু ঝিমুনির মতো এসে গেছিল। গাড়ি যখন থামলো একটা আলতো ঝাঁকুনিতে ওর ঘুম ভেঙে গেল। চোখ মেলে ও একটু লজ্জা পেল। আশিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল ও। আশিক কিছু বলল না। গাড়ি থেকে নেমে দরজা ধরে দাঁড়ালো। মীরার ঘুম তখনও কাটেনি। বাড়ির ভিতরে ঢুকে ও আশ্চর্য হয়ে গেল। একটু পুরনো দিনের দোতলা বাড়িটা বেশ সুন্দর আর বড়। সদর দরজা দিয়ে ঢুকতেই রচিনা আর আফসিন ছুটে এলো। আফসিন ওর মিশ্র অনুভূতি নিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। ওকে না নিয়ে ওর একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে গেল। একদিকে ভাইয়ের বিয়ের আনন্দ, অন্যদিকে ওকে না নিয়ে যাওয়ার অভিমান। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল নতুন ভাবির আগমন। ভেতরে ঢুকেই আরিফ সাহেব ঘোষণা দিলেন, কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না, তাই তোমাদেরকে নিয়ে যেতে পারিনি। রিসিপশনের সময় সবকিছু তোমরাই করবে। এখন নতুন ভাবিকে ঘরে নিয়ে যাও। মীরাকে আশিকের ঘরে নিয়ে বসানো হলো। আফসিন আর রচিনা ঘরে এসে ওদের কথার ঝুড়ি নিয়ে বসে গেল। যদিও আরিফ সাহেব বলেছিলেন মেয়েটা ক্লান্ত হয়ে এসেছে, বিরক্ত না করতে, কিন্তু ওদের অতি উৎসাহে ভাটা পড়ল না। মীরার খারাপ লাগছিল না। ওরা দুজনেই ভীষণ আন্তরিক। আফসিনকে ভালো লেগে গেল মীরার। মেয়েটার ব্যক্তিত্ব একেবারেই ওর ভাইয়ের বিপরীত। খুব মায়া কারা এবং আদরের স্বভাবের একটা মেয়ে। মীরার ক্লান্ত লাগছিল না, তবে খুব অস্বস্তি হচ্ছিল। সম্পূর্ণ অপরিচিত একটা বাড়িতে অচেনা একটা ঘরে বসে থাকতে। প্রায় ঘন্টাখানেক পর আরিফ সাহেব এসে ওদের বিদায় দিলেন। মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিফ সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমাকে কয়েকটা কথা বলি মা। আমি জানি না আশিক সম্পর্কে তুমি কতটুকু জানো, তবে এটুকু বলে রাখি, ও খুব চাপা স্বভাবের, আসুন ভীষণ অভিমানী একটা ছেলে। নিজের কষ্ট কখনো কারোর সঙ্গে শেয়ার করে না। ওর আশেপাশে এত বন্ধু বান্ধব থাকলেও ছেলেটা ভেতরে ভেতরে ভীষণ একা। তোমার কাছ থেকে আমার একটাই চাওয়া, চেষ্টা করো ওর বন্ধু হতে। মীরা মাথা নিচু করেই বলল, জি। আরিফ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, ঠিক আছে মা, তুমি রেস্ট নাও। আরিফ সাহেব চলে যাবার পর মীরা চারপাশে তাকালো। ঘরটা অনেক সুন্দর এবং বড়। মীরা ব্যাগ থেকে সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করলো। হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিল। মীরার ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু এভাবে ঘুমিয়ে পড়াটা বোধ হয় ঠিক হবে না। ও আশিকের জন্য অপেক্ষা করছিল, কিছুতেই ঘুম ভাবটা কাটছে না। মীরা আস্তে আস্তে বারান্দার দরজা খুলে বাইরে বেরিয়ে দাঁড়ালো। এত সুন্দর বারান্দা ও শুধু নাটক সিনেমাতেই দেখেছে। অনেক রকম গাছ রাখা একপাশে, অন্য পাশে বেতের চেয়ার, ছোট টি টেবিল। মীরা ওর ক্লান্ত শরীর চেয়ারে এলিয়ে দিয়ে বসলো। আর ঠিক তখনই ফোনটা এলো। অচেনা নাম্বার দেখে প্রথমে ও ভাবলো ধরবে না। পরবর্তীতে মনে পড়লো বড় চাচা সুমানাকে নতুন ফোন কিনে দিয়েছেন। তাড়াহুড়োই নাম্বারটা নেওয়া হয়নি, হয়তো ওই ফোন করেছে। আসার সময় খুব কাঁদছিল ও। মারুফ আর সুমন ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। সুমন বাড়ি গিয়েছিল, আজ দুপুরেই ফিরেছে।
ফোনে বিয়ের খবর জানতে পেরে সরাসরি বাসায় চলে এসেছে। আশিক আর রোজিনা খাবার ভর্তি ট্রে নিয়ে ছাদে উঠে দেখলো ওরা বেশ হাসাহাসি করছে। আরিফ সাহেব বাইরে থেকে খাবার অর্ডার করেছেন, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি। আশিক মীরাদের ওখানে খেতে পারেনি, কেমন অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করে ওর মনে হলো তাহলে নিশ্চয়ই মীরারও খিদে পেয়েছে। ছাদে একটা সিরামিকের টেবিল বানানো, খাবারগুলো টেবিলের উপর রাখতে রাখতে আশিক রোজিনাকে বলল,